যুদ্ধ বন্ধের বিষয়ে ইউক্রেন এবং রাশিয়ার দ্বিতীয় দফা আলোচনা করলো। এর আগের দফা আলোচনাও যতটা আশা নিয়ে শুরু হয়েছিল সে তুলনায় কিছুই পাওয়া যায়নি। ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়টি দিনে দিনে আরো বেশি লম্বা হচ্ছে, অর্থাৎ একদিকে রণাঙ্গনে রক্ত ঝরছে, অন্যদিকে আলোচনার বৈঠকে তেমন কোনো ফল আসছে না। যে বিমান ঘাঁটিগুলো যারা আক্রমণ করছে তার কাছাকাছি গিয়ে তারা তাদের ড্রোন গুলোকে লুকিয়ে রেখেছিল। তার মানে হচ্ছে রাশিয়ান মিলিটারি এবং ইন্টেলিজেন্সের কিছু কিছু লোক তাদেরকে সহায়তা করছে নিঃসন্দেহে। ন্যাটোতে তারা জয়েন করতে পারবে না, তারা নিজেদের রাশিয়ার একটা সীমা রেখা দিয়েছে, এর বেশি সৈন্য তারা রাখতে পারবে না, এর বেশি অস্ত্র তারা রাখতে পারবে না, ওগুলো তারা দ্বিরুক্তি করবে, পুনরুক্তি করবে, সেটা এটা বলছে। তারা গিয়ে সহমর্মিতা প্রকাশ করলেন এবং বললেন যে কেউ সহযোগিতা না দিলেও তারা সহযোগিতা চালিয়ে যাবেন এবং প্রয়োজনে আরো কঠোর বিধিনিষেধের আরোপ করবেন। তারা ক্রেডিট নেওয়ার চেষ্টা করলেন এটা বলে যে এটার কারণেই তারা বৈঠকে বসতে রাজি হয়েছে। রাশিয়ার সঙ্গে টিকে থাকা হয়তো খুব কঠিন হয়ে পড়তো যদি না পশ্চিমা সহায়তা বা সরবরাহ তারা পেতেন। তো সেটা একেবারে এত সহজেই ক্রেমলিন রাজি হবে যে তার সঙ্গে মুখোমুখি বৈঠকে যুদ্ধ বন্ধের বিষয়ে ইউক্রেন এবং রাশিয়ার দ্বিতীয় দফা আলোচনা করলো। এর আগের দফা আলোচনাও যতটা আশা নিয়ে শুরু হয়েছিল সে তুলনায় কিছুই পাওয়া যায়নি। এবার যুদ্ধবন্দী বিনিময়ের বিষয়টি এসেছে, কিন্তু শান্তি আলোচনার বিষয় খুব একটা অগ্রগতি নেই। খসড়া প্রস্তাব রাশিয়া উত্থাপন করেছে, এখন পর্যন্ত সেখানে কি আছে এটি নিয়ে নির্দিষ্ট করে জানা যায়নি। তবে ইউক্রেন বলছে তারা এটি পর্যালোচনা করবে, কিন্তু সবাই যে বিষয়টি গুরুত্ব দিচ্ছেন সেটি হলো যতক্ষণ পুতিন এবং জেলেনস্কির মধ্যে সরাসরি আলোচনা না হচ্ছে, অর্থাৎ এই প্রতিমন্ত্রী কিংবা অন্য লেভেলে নিরাপত্তা কর্মকর্তা লেভেলে যে আলোচনাগুলো সেগুলো আসলে সময় ক্ষেপণ ছাড়া অন্য কোনো কিছু নয়। এবং ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়টি দিনে দিনে আরো বেশি লম্বা হচ্ছে, অর্থাৎ একদিকে রণাঙ্গনে রক্ত ঝরছে, অন্যদিকে আলোচনার বৈঠকে তেমন কোনো ফল আসছে না। আপনাকে ধন্যবাদ। ইতিমধ্যে আরো অসাধারণ কিছু ঘটনা ঘটেছে। এটা হলো রোববার এই যুদ্ধের এই পর্যন্ত সবচেয়ে ভয়ঙ্কর হামলা করেছে রাশিয়া কিয়েভে, রাজধানী এবং ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে। কিন্তু তার একদিন বা একদিন আগে সম্ভবত ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার ভিতরে আক্রমণ করা হয়েছে। কমপক্ষে 5টি অঞ্চলের অনেকগুলো সামরিক ঘাঁটিতে, অনেকগুলো বিমান ঘাঁটিতে, এবং তারা আক্রমণ করে সেখানে ওদের সবচেয়ে দক্ষ, সবচেয়ে অগ্রসর যুদ্ধ বিমান বেশ কিছু ধ্বংস করে দিয়েছে, অনেকগুলো ক্ষতিগ্রস্ত করেছে বলে দাবি করছে। এবং ওই যুদ্ধ বিমানগুলো এমন সব যুদ্ধ বিমান তারা ক্ষতিগ্রস্ত করেছে যেগুলো সর্বাধুনিক মারণাস্ত্র নিয়ে আক্রমণ করতে সক্ষম, এবং এর আগে কিছু কিছু ইউক্রেনে ব্যবহারও করা হয়েছে। ফলে এটার কিছু অংশ পশ্চিমা সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এরা বলেছে, এর কিছু কিছু সত্যতা তারা নিজেরা অনুসন্ধান করে ফুটেজ যাচাই করে দেখেন যে এটা সত্য, এবং রাশিয়ার পক্ষ থেকে কিছু কিছু আক্রমণের সত্যতা স্বীকার করা হয়েছে। তাদের কিছু কিছু বিমান যে জ্বলে গেছে সেটাও তারা বলেছে, কিন্তু যত ক্ষতি তাদের করেছে বলে ইউক্রেন দাবি করছে সেটা তারা বলছে যে অত ক্ষতি হয়নি। যাই হোক, কিন্তু ক্ষতি যে হয়েছে এটা বোঝা যায়। এবং প্রায় 1.5 বছর ধরে ইউক্রেন এটা প্ল্যান করছিল ওদের দেশের ভিতরে গিয়ে ওই কতগুলো এলাকায় যে যে বিমান ঘাঁটিগুলো যারা আক্রমণ করছে তার কাছাকাছি গিয়ে তারা তাদের ড্রোন গুলোকে লুকিয়ে রেখেছিল। তার মানে হচ্ছে রাশিয়ান মিলিটারি এবং ইন্টেলিজেন্সের কিছু কিছু লোক তাদেরকে সহায়তা করছে নিঃসন্দেহে, তা না হলে এত বড় সফল অপারেশন তারা করতে পারতো না। তো এইটাতে নাড়া দিয়েছে যে ইউক্রেনের ধ্বংসলীলতারা অব্যাহত রাখছে, ইউক্রেন কিছুই করতে পারছে না, এরকম যে একটা ধারণা সেটা চলে গেছে। 2 নম্বর হচ্ছে যুক্তরাষ্ট্র বাইডেন প্রশাসন চলে যাওয়ার পর থেকে ইউক্রেনকে আর কোনো অস্ত্রশস্ত্র দিচ্ছে না, কিন্তু পাশ্চাত্য দেশগুলো বিশেষ করে জার্মানি, ফ্রান্স, ব্রিটেন এরা চালিয়ে যাবে, অত্যাধুনিক অস্ত্র দেবে, এই ধরনের ঘোষণা দিয়েছে। ফলে তারা হয়তো টেকনোলজিক্যাল হেল্প করে চলেছে এদেরকে, আকাশ থেকে কি কি তথ্য তারা পাচ্ছে, অন্যান্য স্পাই এজেন্সির মাধ্যমে তারা কি তথ্য পাচ্ছে, পাচ্ছে, এই সমস্ত ইউক্রেনকে নিশ্চয়ই সরবরাহ করছে। ফলে ইউক্রেন যতটা একেবারে অসহায় বলে রাশিয়া মনে করছিল সেটা হয়তো অতটা না।
কিন্তু তার মানে এই না যে রাশিয়ার বিরুদ্ধে তারা যুদ্ধে জয়লাভ করবে, কিন্তু রাশিয়ার ক্ষতি করতে পারে। আপনি যেটা বললেন যে এখানে ইস্তাম্বুলে এটা দ্বিতীয় দফা আলোচনা, এইটাই সবচেয়ে প্রত্যক্ষ আলোচনা। আগের দফায় 1000 বন্দি বিনিময় করা হয়েছিল দুই পক্ষের, এক পক্ষ আর এক পক্ষের যুদ্ধবন্দী 1000 করে ছেড়েছিল। এইবারে যেটা হচ্ছে দুই পক্ষই, এক পক্ষের মানে 6000, অপর পক্ষে 6000, এরকম করে নিহত সৈন্যদের লাশ হস্তান্তর করবে, এটি একটি। আরেকটা যেটা হয়েছে সেটা হচ্ছে 25 বছরের কম বয়স্ক যে অথবা আহত যে সমস্ত সৈন্য এক দেশের অন্য দেশে বন্দী আছে সেগুলোকে তারা মুক্তি দিবে, এইটা এগ্রিমেন্ট রয়েছে। আর ইউক্রেন চেয়েছিল কমপক্ষে 30 দিনের জন্য শর্তবিহীন পূর্ণাঙ্গ একেবারে সার্বিক অস্ত্রবিরতি, যুদ্ধবিরতি। সেটা রাশিয়া রাজি হয়নি, তারা 2-3 দিনের কথা বলেছে। তো তারা পরস্পর প্রস্তাব বিনিময় করেছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেগুলো আলোচনা করবে। ইতিমধ্যে আরেকটা ঘটনা, সেটা হচ্ছে যে প্রশ্ন আপনি সম্ভবত আপনার ব্রিফে উল্লেখ করেছেন, সেটা হলো কি তারা চেয়েছে, রাশিয়া কি বলতে চেয়েছে। রাশিয়া প্রথম থেকেই যেটা বলছে, যুদ্ধ শুরু করার আগে থেকে যেটা বলছে, সেই প্রস্তাব তো আছেই, সেটা হচ্ছে ন্যাটোতে তারা জয়েন করতে পারবে না, তারা নিজেদের রাশিয়ার একটা সীমা রেখা দিয়েছে, এর বেশি সৈন্য তারা রাখতে পারবে না, এর বেশি অস্ত্র তারা রাখতে পারবে না, ওগুলা তারা দ্বিরুক্তি করবে, পুনরুক্তি করবে, সেটা এটা বলছে। সেই অংশটা অস্ত্র কত পড়বে না পারবে, কত সৈন্য সামন্ত কত তার রাখতে পারবে না পারবে, এটা সম্ভবত আলোচনায় সমাধানের সুযোগ আছে। কিন্তু ন্যাটোতে যেতে পারবে না কোনো অবস্থাতে ইউক্রেন, একটা। দ্বিতীয় হচ্ছে আপনার যে অংশগুলো তারা দখল করে নিয়েছে ইতিমধ্যে, রাশিয়া বেশ কিছু অঞ্চল, প্রায় 20% তারা দখল করছে, এবং আরো কিছু পার্সেন্টের উপর তাদের ক্লেম আছে, দাবি আছে, এবং সেগুলোকে তারা যুদ্ধ শুরু হওয়ার কয়েক মাসের মধ্যে রাশিয়ার অঙ্গীভূত অংশ বলে ঘোষণা করে তাদের দেশে নিয়ে নিয়েছিল বলেছে। পুরোপুরি দখল না করলে এটা, এই অংশগুলো তারা ছাড়বে না। এবং আপনার মনে আছে কয়েক মাস আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন তারা তো পুরো দেশ দখল করছে না, কিছু কিছু অংশ, এই ধরনের কথা বড় ছাড় উল্লেখ করেছিলেন তিনি। রাশিয়ার পক্ষ থেকে বড় ছাড় দেয়া হচ্ছে ইউক্রেনকে, যে পুরো দেশে দখল করে ফেলেনি, দখল করছে না, এই যে কথা, এর ভিতরে ইঙ্গিত আছে যে ভেতরে যুক্তরাষ্ট্রের সাথে তার কয়েকদিন আগে 1 ঘন্টা করে আলোচনা হয়েছে, অনেকক্ষণ আলোচনা হয়েছে। এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং, সমঝোতা না হলে এক ধরনের রাশিয়া কি চায়, যুক্তরাষ্ট্র কতটা তাদেরকে অ্যালাউ করবে, আমার ধারণা এই ধরনের একটা মোটামুটি অলিখিত এক ধরনের বোঝাপড়া সম্ভবত হয়েছে। তো এখন এদের দুইজনকে দিচ্ছে শেষ পর্যন্ত। এই আর একটা কথা বলা হচ্ছে যে ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে পুতিন এবং জেলেনস্কি, দুই দেশের রাষ্ট্রপ্রধানরা প্রত্যক্ষভাবে মিট না করলে এটা হবে না। ওই প্রত্যক্ষ মিটিং তো কোনো অবস্থায় তৃতীয় কোনো দেশে হতে পারবে না, একমাত্র বেলারুশ সম্ভবত হতে পারে। মানে রাশিয়ার একেবারে তাবেদার কোন রাষ্ট্র ছাড়া অন্য কোন জায়গায় পুতিন যাবেন, মিটিং করতে যাবেন না। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা আছে। তিনি ইস্তাম্বুলে তো আসার প্রশ্নই আসে না কোন ন্যাটো দেশে। তিনি এমনকি ইউক্রেনেও যাবেন না, তিনি তার দেশে। তো জেলেনস্কি ও দেশে গিয়ে আলোচনা করবেন সেটাও আমার মনে হচ্ছে না। ফলে বেলারুসে হতে পারে, এইটা সম্ভব। যাই হোক, অর্থাৎ ইস্তাম্বুল অনেক সময় হতে পারে, কারণ ইস্তাম্বুলের সঙ্গে তো কিংবা তুর্কির সঙ্গে আমরা জানি যে রাশিয়ার একটা ভালো সম্পর্ক আছে। এর আগেও তো এই ধরনের বিষয়গুলো, ব্ল্যাক সির চুক্তির সময় তো ইস্তাম্বুলই মধ্যস্থতা করেছে, সেটা সত্য কথা। কিন্তু কথা হচ্ছে যে এখন যেহেতু তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে, আরদোয়ান আপনার তুরস্কের প্রেসিডেন্ট, তুর্কির প্রেসিডেন্ট এই রিস্ক নেবেন না যে তাদের নির্দেশ তিনি অমান্য করবেন, ওদের গ্রেফতারি পরোয়ানা, তিনি ওই ঝামেলা যাবেন না। আর ইনিও ন্যাটোভুক্ত একটা দেশে আননেসারি এটাতে আসবেন আমার মনে হচ্ছে না। হতেও পারে যে পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই, সম্ভাবনা কম, তুরস্ক হবে না। যাই হোক, যেখানে হোক আলোচনা একটা দুই দেশের মধ্যে, দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে হলেও তারা নিজেদের শর্তে গো ধরে থাকবেন। ফলে শেষ পর্যন্ত ট্রাম্প এবং পুতিন মিলে সেখানে জেলেনস্কি রেখে এই 3 জন মিলে যদি কোথাও মিট করেন,
এবং ট্রাম্প যদি ব্যক্তিগতভাবে গ্যারান্টি দিয়ে মানে পুতিনের নিরাপত্তার গ্যারান্টি দিয়ে যে কোনো জায়গায় মিটিং করতে বলেন, সেইটা ঠিক আছে, সেটাতে পুতিন যাবেন বলে আমার ধারণা। তো যাই হোক, যেখানে মিটিং শেষ পর্যন্ত কথা হচ্ছে মোটামুটি ভাবে মোটা দাগে পুতিনের শর্ত মেনে নিয়েই যুদ্ধবিরতি বা এই শান্তি চুক্তি হবে, এর বাইরে আর কিছু হবে বলে এখন কখনো আমার মনে হয়নি। এখন সর্বশেষ যে সমস্ত আলামত তাতে মনে হচ্ছে ওইভাবেই হতে হবে। জি, 3 বছরের যুদ্ধ প্রফেসর ডক্টর শামির রেজা, সেটি তো আসলে রাতারাতি দুটো বৈঠকে একদম সমাধান হয়ে যাবে এটি হয়তো অনেকেই আশা করছেন না। ইস্তাম্বুলে দুটো বৈঠক হয়েছে, হয়তো চূড়ান্ত পর্যায়ের বৈঠকে ট্রাম্প, পুতিন, জেলেনস্কি তিনজনকে দেখা যেতে পারে। কিন্তু আমরা এরপর দেখেছি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের ফোন আলাপের পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু রিয়াকশন জানিয়েছেন। তিনি তাকে ক্রেজি বলেছেন, তিনি আগুন নিয়ে খেলছেন, পুতিন সেসব কথাও বলেছেন। অর্থাৎ আমেরিকা অস্থির হচ্ছে, কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেছিলেন 24 ঘন্টার মধ্যে তিনি ক্ষমতায় আসার পর ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেবেন। আজকে 24 ঘন্টার জায়গায় এটি আসলে 24 মাস লেগে যায় কিনা সেটি নিয়ে একটা শঙ্কা আছে। আপনার কাছে কি মনে হয় যে এই তিনজনের বৈঠক ছাড়া আসলে, অর্থাৎ জেলেনস্কি, পুতিন এবং ট্রাম্পের বৈঠক ছাড়া এই যুদ্ধবিরতি কিংবা এই শান্তি আলোচনা, যুদ্ধ বন্ধের ঘোষণা সেটি কি আসবে? না, তার আগে আমাদের সহালোচক যে প্রেক্ষাপট বলেছেন সেটা খুব জরুরি, যে এখানে যারা আছে তাদের প্রত্যেকের স্বার্থ বোঝা। আপনি যেটা বললেন, প্রেসিডেন্ট ট্রাম্প এই ধরনের রেটরিক্স অনেক দিয়েছেন যে আমি 24 ঘন্টার মধ্যে সবকিছু বন্ধ করে দেবো। তাহলে তো মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউক্রেন বা পৃথিবীর আরো আছে এই ধরনের সাংঘর্ষিক জায়গা, এটা হয় না। এটা তিনি তার একটা পলিটিক্যাল রেটরিক দিয়ে বলবার চেষ্টা করেছেন। আর দ্বিতীয় বিষয় হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থটা কি সেটাও দেখতে হবে। আগের প্রশাসনও সেখানে বিপুল বিনিয়োগ করেছে। আমি বিনিয়োগে এই অর্থে বলবো যে অস্ত্র সাহায্য, অন্যান্য ক্ষেত্রে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে, এবং সেই বিনিয়োগ কিভাবে উঠিয়ে আনা যায় বা সেই খরচ, সেটার জন্য অন্তত একটা প্রস্তুতি হিসেবে আমরা খনিজ চুক্তির বিষয়টা সামনে নিয়ে আসছি। তার মানে আমরা শান্তি চুক্তির কথা যখনই বলছি তখন আগে দেখতে হবে প্রধান পক্ষগুলোর এখানে আগ্রহ কি। ডোনাল্ড ট্রাম্প নেটোর সাথে কতটা যুক্ত হবেন সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই বৈঠকের আগে আপনার নিশ্চয় খেয়াল আছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী সহ আরো কয়েকজন ইউরোপিয়ান নেতা তারা গিয়ে সহমর্মিতা প্রকাশ করলেন এবং বললেন যে কেউ সহযোগিতা না দিলেও তারা সহযোগিতা চালিয়ে যাবেন এবং প্রয়োজনে আরো কঠোর বিধিনিষেধের আরোপ করবেন। তারা ক্রেডিট নেওয়ার চেষ্টা করলেন এটা বলে যে এটার কারণেই তারা বৈঠকে বসতে রাজি হয়েছেন। তার মানে নেটোভুক্ত দেশগুলো বা ইউরোপিয়ান শক্তিগুলোর আরেক ধরনের আগ্রহ সেখানে কাজ করছে। এবং আপনি যদি রাশিয়ার ক্ষেত্রে আসেন, যেটা উনিও চমৎকার ভাবে বললেন, সেও তো একটা বিরাট শক্তি। এবং এটা আমরা যেভাবে দেখি যে কোনো একটা লেন্স দিয়ে দেখলে আপনি আসলে এটা কোনো কোন কিনারা করতে পারবেন না। সে ইতিমধ্যে 20% জায়গা তার দখলে রেখেছে। আবার অনেকভাবেই ইউক্রেন আঘাত প্রত্যাঘাত করবার চেষ্টা করছে। এবং সর্বশেষ যেটা বললেন সেটা তো রীতিমতো কল্পনারও বাইরে, যে রাশিয়া টেরিটরিতে ঢুকে তার এলাকার মধ্যে 40টা বিমান, সেটা হয়তো তার নিয়ে ডিসপিউট আছে, কেউ বলছে 40টা হোক, যে কটাই হোক, বড় আকারের আঘাত আনতে পেরেছে। এবং সবচেয়ে বড় কথা যে তার দেশের অভ্যন্তরে ঢুকে, তার সীমানার মধ্যে ঢুকে সেখান থেকে ওটাকে লুকিয়ে রেখে ড্রোন দিয়ে এত পরিকল্পিত আক্রমণ তো সহজ বিষয় না। এবং সেটা দ্বিতীয় দফার একেবারে শান্তি আলোচনার প্রাককালে। তো এরকম ঘটনা হয়তো আরো ঘটবে। তো যে কথা উনি বলছিলেন যেখানে ল্যান্ড কনসেশনের একটা বিষয় রয়েছে, সেটা কিন্তু অনেক আগে, আপনাদের খেয়াল আছে কিনা যে হেনরি কিসিঞ্জার বেঁচে থাকতে প্রসঙ্গটা তুলেছিলেন একবার, যে সম্ভবত এটার একটা দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে, যে যদি রাশিয়ার এই যে অংশগুলো তারা দখল করে নিয়েছে সেটার ব্যাপারে এক ধরনের ছাড় ইউক্রেন দেয়। উনি যখন বলেছিলেন তখন এটা অসম্ভব ইউক্রেনের পক্ষে এই ধরনের যে একটা সীমান্তকে দখলে রেখেছে ছাড় দেবে এবং আলোচনায় আসা। তার মানে এটার সারাংশ এরকম হতে পারে যে মার্কিন আগ্রহটা লক্ষ্য করতে হবে, যে মার্কিন যুক্তরাষ্ট্র কতদূর পর্যন্ত ইউক্রেনে আগ্রহ দেখাচ্ছে অস্ত্র সহায়তার ক্ষেত্রে, অর্থ সহায়তার ক্ষেত্রে, বা আপনি জানেন যে মিলিটারি অ্যাসিস্ট্যান্সের অনেকগুলো স্তর আছে, অস্ত্র দেওয়ারও অনেকগুলো পর্যায়ে আছে, অনেকগুলো ভাবে সেটা দেওয়া হয়। এবং এই যে চুক্তিগুলো ইউক্রেনের সঙ্গে হচ্ছে সেটার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কি কি ভবিষ্যৎ যুক্ত, দুই রাশিয়া কতদূর পর্যন্ত আরো এগোতে চায়। এবং যে কথা উনি বললেন যে এই 20% ক্রাইমিয়ার পেনিনসুলা সহ আরো যে সমস্ত জায়গাগুলো আছে সেটা মেনে নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে শান্তি চুক্তিটা কতটা এগোবে, ইউক্রেন আরো কতটা ট্যাকটিক্যাল অপারেশন চালাবে বা পশ্চিমারা তাকে কতখানি সহায়তা দেখছে, সেটাও রাশিয়া আরো সম্ভবত কিছুটা দেখতে চাইবে, যে অবজার্ভ করবে। এবং ইউরোপিয়ান ইউনিয়ন বা নেটোভুক্ত দেশগুলো তাদেরও একটা এনগেজমেন্টের একটা বড় ব্যাপার আছে, যে তারা
মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া নিজেরা কতটুকু আপনি অর্থ তহবিল সংগ্রহ করা বা আপনি সামরিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে তারা অগ্রসর হতে পারবে। অতএব এই 3 পক্ষ 4 পক্ষের যে স্বার্থ সেগুলো আসলে কোথায় গিয়ে মিলিত হবে। এবং যেটা সরাসরি নেতাদের বৈঠকের কথা বলছেন সেটা আমার মনে হয় না যে এত দ্রুত বা এত সহজে ঘটবে। এটা কিছুটা ইগোরও ব্যাপার আছে যে আপনি ইউক্রেনের জেলেনস্কি যাতে দীর্ঘদিন পর্যন্ত পশ্চিমারা সহায়তা দিয়ে রাখছেন, আমরা কিছুটা হয়তো পরিকল্পনা করতে পারি যে তার দেশে যে শক্তি ছিল সেটা দিনের সে এতদিন রাশিয়ার সঙ্গে টিকে থাকা হয়তো খুব কঠিন হয়ে পড়তো যদি না পশ্চিমা সহায়তা বা সরবরাহ তারা পেতেন। তো সেটা একেবারে এত সহজেই ক্রেমলিন রাজি হবে যে তার সঙ্গে মুখোমুখি বৈঠকে, সেটা বোধহয় খুব খুব সহজ হবে না। তবে যেটা হয় যে এই বৈঠকগুলো বড় জিনিস হলো দুই পক্ষের বিপুল ক্ষতি হচ্ছে। রাশিয়ার যে ক্ষতি হচ্ছে সেটা কিন্তু কোনো অংশে কম না। এই যুদ্ধে কে জিতবে বা জিতবে আমরা ধরে নিই যে ইউক্রেনের জেতার সম্ভাবনা নেই, বা ওই অর্থে রাশিয়াও হয়তো পূর্ণাঙ্গ দখল করে জিততে চাইবে না, কিন্তু সেটা শেয়ারটাই চাইবে এবং তার স্বীকৃতি চাইবে। তো সেক্ষেত্রেও একটা বড় অপেক্ষার একটা ব্যাপার আছে যে সেগুলো নিশ্চিত না হলে একদম ক্রেমলিন জেলেনস্কির সাথে বসে যাবে এবং সেখানে ট্রাম্পকে উপস্থিত হবেন এরকম না। কিন্তু বৈঠকগুলো তো অবশ্যই একটা ভালো আউটকাম হচ্ছে, এই যে বিনিময়গুলো হচ্ছে বা বন্দিগুলো হচ্ছে বা ভবিষ্যতে আরো কিছু ব্যাপারে হয়তো তারা করবেন, সেটা একটা অগ্রগতি। এবং এটা দুই ভাবে হয়, আপনি জানেন যে যুদ্ধও চলে, আলোচনাও চলে। এতে এমন না যে যুদ্ধ বন্ধ করে কিছুটা বিরতি দিয়ে আপনি আলোচনা করছেন, যুদ্ধের মাঝেই আলোচনা হচ্ছে, আলোচনাও থাকবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।